আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের পঞ্চম দিনের মতো শুনানি চলছে নির্বাচন কমিশনে। সকাল 10টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল 5টা পর্যন্ত। কমিশনে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ফাহাদ, আপিলের শুনানির আজকের কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। মিলি, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র গ্রহণ এবং বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের আজকে পঞ্চম দিন চলছে। শুনানি চলছে। সকাল 10টা 20 মিনিটে নির্বাচন কমিশনের যে অডিটোরিয়াম রয়েছে সেখানে প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরুদ্দিনের সভাপতিত্বে এই শুনানি শুরু হয়েছে। আজকে আপিল নাম্বার 281 থেকে 350 পর্যন্ত মোট 70টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে এবং এটি বিকেল 5টা পর্যন্ত চলবে। এখন পর্যন্ত মোট আমরা যতটুকু জানতে পেরেছি 37টি আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 28 জনের প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং আপিল শুনানিতে তাদের মনোনয়ন বৈধ হয়েছে এবং এর মধ্যে বাকি 5 জনের আপিল প্রার্থীর মনোনয়ন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন, অর্থাৎ এই 5 জন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আর বাকি 2 জন প্রার্থী অনুপস্থিত রয়েছেন এবং একজনেরটা স্থগিত করেছে নির্বাচন কমিশন। এভাবে বিকাল 5টা পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে এবং আপনি জানেন যে তফসিল অনুযায়ী আগামী 18 জানুয়ারির মধ্যে সব ধরনের আপিল শুনানি নিষ্পত্তি করতে হবে নির্বাচন কমিশনকে। মিলে জানছিলাম নির্বাচন কমিশনের খবর। শতাধিক ব্যক্তি গুম ও হত্যার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? মিলি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ গুম ও খুনের মামলায় এই প্রথম একজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। তিনি হচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তার বিরুদ্ধে 3টি অভিযোগ ছিল সুনির্দিষ্ট। অভিযোগগুলোর মধ্যে হচ্ছে 104 জনকে বিভিন্ন সময়ে গুম করে হত্যা করা হয় এবং যাদের পরিচয় পর্যন্ত পাওয়া গেছে এবং সেইখানে অভিযোগ যে গঠন করা হয়েছে এবং অভিযোগ যারা প্রসিকিউশনের পক্ষ থেকে যে অভিযোগ জমা দেওয়া হয়েছিল সেই অভিযোগে বলা হয়েছে যে কিভাবে নির্মমভাবে এই ভিকটিমদেরকে বিভিন্ন সময় ধরে আটক রেখে গুম রেখে গুলি করে হত্যা করে পানিতে, নদীতে, সাগরে ভাসিয়ে দেওয়া হতো এবং সুন্দরবন জঙ্গলে গোলাগুলির নাটক করা হতো এই প্রসিকিউশনের ভাষ্য মতে, যে জঙ্গি নাটক, এবং সেখানে তাদেরকে খুন করা হতো, পরে পুলিশের কাছে হস্তান্তর করত। এইভাবে কিন্তু গুমের ঘটনাগুলি ঘটেছে। তারা অভিযোগ দিয়েছেন গত 17 ডিসেম্বর এবং সেদিনই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছিল ট্রাইব্যুনাল। তারপর প্রসিকিউশন এবং আসামি পক্ষে অভিযোগ গঠনের উপর শুনানি করেন। শুনানি শেষে আজকে অভিযোগ গঠন করা হলো, অর্থাৎ আগামী 8 ফেব্রুয়ারি থেকে এই মামলায় সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং গুমের মামলায় এই প্রথম কারোর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো এবং এই তার বিরুদ্ধে কিন্তু মামলা শুরু হয়ে গেল, বিচারিক কাজ শুরু হয়ে গেল। তবে আসামি পক্ষের আইনজীবীরা যেটা বলেছেন যে এই সব ঘটনার সাথে কোনোভাবেই জিয়াউল আহসান জড়িত নয়। সব ঘটনা ঘটলেই তার আইনজীবীর ভাষ্য মতে জিয়াউল আহসানের দোষ দেওয়া হয়, কিন্তু আসলে কোথায় কখন কিভাবে হয়েছে সেটা এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করতে পারবে না। তিনি শুধু দায়িত্ব পালন করেছেন, এমনটা তারা তাদের পক্ষে গিয়েছেন। এখন দেখা যাক সকল মামলা পরিচালনা করার পরই বোঝা যাবে যে আসলে এইসব ঘটনায় তিনি অভিযুক্ত কিনা। মিলি, জানছিলাম ট্রাইব্যুনালের খবর। চট্টগ্রামে তীব্র এলপিজি সংকটে বিপর্যস্ত জনজীবন। চাহিদা থাকলেও বাজারে মিলছে না গ্যাসের সিলিন্ডার। খুচরা পর্যায়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে এলপিজি। সংকটে বন্ধ হয়ে গেছে শতাধিক অটো গ্যাস স্টেশন। এই সংকট কাটাতে আরও 20 দিন থেকে 1 মাস সময় লাগবে বলে জানিয়েছে এলপিজি আমদানিকারকরা। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় এনামুল হক। বন্দরনগরী চট্টগ্রামে টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে চলছে এলপিজির সংকট। এরই মধ্যে গত বৃহস্পতিবার এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ধর্মঘট প্রত্যাহার করা হলেও এখনও স্বাভাবিক হয়নি গ্যাসের সরবরাহ। ব্যবসায়ীদের অভিযোগ, ধর্মঘটের পরও পরিবেশকরা আগের মতো সিলিন্ডার সরবরাহ করছে না। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। 1300 থেকে হঠাৎ করে বেড়ে যে হয়ে গেছে 2400। আমরা জনগণ, সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, এগুলো আমরা বেঁচে থাকবো কিভাবে? ডিলারদেরকে ফোন দিলে বলে যে ভাই এখন মাল নাই, মাল আসবে না।
এলপিজির তীব্র সংকটে বন্ধ হয়েছে শতাধিক অটো গ্যাস স্টেশন। গ্যাস না পেয়ে ফিরতে হচ্ছে চালক ও যানবাহনের মালিকদের। প্রায় পাম্পে বন্ধ, প্রায় আজকে 15 দিন থেকে একদম জ্বালানি বিক্রি করতে পারতেছে না। তথ্য বলছে গ্যাসের চাহিদার প্রায় 97% আমদানি নির্ভর, যা মূলত মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। তবে মধ্যপ্রাচ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কারে হামলা, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক সরবরাহ সংকট সহ নানা কারণে আমদানি কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলছে আমদানিকারকরা। তো বাংলাদেশ তো কোনো স্যাংশন জাহাজ ইম্পোর্ট করতে পারে না এবং কোনো স্যাংশন কার্গো ইম্পোর্ট করা সম্ভব না। ওই কারণে সাপ্লাই চেইনের উপরে একটা ডিসরাপশন ছিল। সরকার এগুলো মনিটরিংয়ে নেই। সরকার আছে মূল্য কি হবে আর কত হবে মাসের শেষে বসে, কিন্তু এই মালগুলো প্রত্যেকটা অপারেটর অ্যাক্টিভ আছে কিনা বা মালগুলো মার্কেটে যাচ্ছে কিনা, এত ইম্পর্টেন্ট একটা জিনিস। চাল ডালের মতো এই জ্বালানিও তো একটা ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু ন্যাচারাল গ্যাস নাই, তো এই জিনিসটা সরকারের উদাসীনতা আছে। দ্রুত দেশে এলপিজি সংকট দূর করতে সরকার পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে নিহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দাফন সম্পন্ন হয়েছে। বেলা 11টায় জীবননগর পৌর ঈদগাহ ময়দানে শামসুজ্জামান ডাবলুর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রশাসনের কর্মকর্তা, জীবননগর, ঝিনাইদহ ও মেহেরপুর জেলার বিএনপি নেতাকর্মী সহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় জীবননগর ঈদগাহ মাঠের পাশের কবরস্থানে দাফন করা হয় ডাবলুকে। সোমবার জীবননগরে সেনা হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়। এ ঘটনায় সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। কক্সবাজারের টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবা সহ 2 মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফের নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি করে প্রায় 3,75,00,000 টাকা মূল্যের 75,000 পিস ইয়াবা সহ 2 মাদক পাচারকারীকে আটক করে কোস্টগার্ড। বিশ্বকাপ ট্রফির সংবাদ সংগ্রহ করতে রাজধানীর রেডিসন ব্লুতে উপস্থিত আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কুশল, বিশ্বকাপ ট্রফির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আর সেই সাথে কি কি আয়োজন থাকছে ট্রফিকে ঘিরে? মিলি, স্বপ্নের সেই সোনালী ট্রফি কিন্তু এখন বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যে ভিআইপি গেট দিয়ে ওই ট্রফিটি বের হয়ে ইভেন্টের যে ভেন্যু আছে সেখানে আসবে এবং সেই সঙ্গে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা গিলবার্টো সিলভা, তিনি কিন্তু বাংলাদেশে এখন এই সোনালী ট্রফিটির সঙ্গে ফিফা লিজেন্ড হিসেবে অবস্থান করছেন। এবং আমরা জানিয়ে রাখতে চাই যে এই ট্রফিকে ঘিরে কিন্তু উত্তেজনা আমরা বেশ টের পাচ্ছি। এইখানে যে ইভেন্ট ভেন্যু রয়েছে এখানে কিন্তু অনেকে এখন উপস্থিত হয়েছেন এবং যদি জানাতে চাই যে এই ট্রফিটি কিন্তু 4 বছর আগে 2022 সালে যে কাতার বিশ্বকাপ হয়েছিল তার আগে কিন্তু বাংলাদেশে এসেছিল এবং এর আগে 2013 ও 2002 সালেও কিন্তু এই ট্রফিটি বাংলাদেশে ভ্রমণ করেছে। এবং গত আসরে কাতার বিশ্বকাপের যে গত আসর ছিল তখন সেবার ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী ক্রিশ্চিয়ান এসেছিলেন এবং এইবার কিন্তু ব্রাজিলের একজন কিংবদন্তি এসেছেন এই ট্রফিটির সঙ্গে। যদি জানাতে চাই যে দিনব্যাপী নানা আয়োজন থাকছে, ফ্যানদের পাশাপাশি ফুটবল সংশ্লিষ্ট যারা রয়েছেন বা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের শিল্পী যারা রয়েছেন তারাও কিন্তু এই ট্রফিটি দেখতে পাবেন এবং বাংলাদেশ থেকে এই ট্রফিটি সিউলের উদ্দেশ্যে চলে যাবে। আমরা জানি যে ভারতে 3 দিন এই ট্রফিটি ছিল, প্রথমে দিল্লিতে এবং পরবর্তীতে গুয়াহাটিতে এই ট্রফিটি উন্মোচন করাও হয় এবং সেখানে বিভিন্ন আয়োজন ছিল। ফিফার যে সদস্য বিভিন্ন দেশ আছে সেই দেশগুলোতে এই ট্রফিটি উন্মুক্ত করা হচ্ছে সমর্থকদের জন্য এবং যারা সাবেক বর্তমান ফুটবলার রয়েছে তাদের জন্য। সেই সঙ্গে বাংলাদেশেও কিন্তু ব্যাপক উদ্দীপনার সঙ্গে ট্রফি উন্মোচন করা হবে এবং দুপুরের পর বিকেল পর্যন্ত দর্শকদের জন্য কিন্তু এই ট্রফি উন্মুক্ত থাকবে। মিলি, এই ছিল আমার কাছে ট্রফি সংশ্লিষ্ট সর্বশেষ তথ্য। জানছিলাম বিশ্বকাপের মূল ট্রফির খবর। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।